হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভিট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো যাই হোক, কয়েকটা দিন লেট হলো একটু প্রবলেম থাকার জন্য। তো আমরা অ্যাজ ইট ইজ কিন্তু মাধ্যমিকের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে পর্ষদের টেস্ট পেপার, সেই টেস্ট পেপার সলভ করেছিলাম। সেই টেস্ট পেপার যতটা সলভ করেছিলাম তার পরবর্তী পার্ট আমরা নিয়ে এসেছি আজকে। সেটা হচ্ছে আমাদের 336 নম্বর পেজ, যেটা দাঁতন বিনাপানি গার্লস হাই স্কুল। এই স্কুলের কোশ্চেন কিন্তু আমরা আজকে সলভ করব। চলো তাহলে দেরি না করে শুরু করি। আমাদের বলছে প্রতিটি প্রশ্নের উত্তর করতে হবে। আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, 15টা আছে। তো বলছে প্রথম যে কোশ্চেনটা, প্রদত্ত কোনটি ট্যাকটিক চলনের বৈশিষ্ট্যগুলিকে নির্দেশ করে। ট্যাকটিক চলন, তাহলে এইটা কিন্তু এক ধরনের সামগ্রিক চলন। ট্যাকটিক চলন, সামগ্রিক চলন। আর এই ট্যাকটিক চলন কিন্তু অক্সিন হরমোন দ্বারা কখনোই নির্ভর করে না। ঠিক আছে? আর উদ্দীপকের তীব্রতা এবং গতিপথ দ্বারা নির্ভর করে না। আর তাহলে আর এটা কিন্তু বক্র চলন নয়। তাহলে জেনারেলি বক্র চলন হয় হচ্ছে ট্রপিক চলন। ট্রপিক চলন হচ্ছে বক্র চলন। ট্রপিক চলন হচ্ছে বক্র চলন। তারপরে অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয়, এটাও কিন্তু ট্রপিক ট্রপিক চলন। ট্রপিক চলন কিন্তু অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয়। আর তীব্রতা এবং গতিপথ হচ্ছে ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন কিন্তু তীব্রতা এবং গতিপথ দ্বারা প্রভাবিত হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এটি এক প্রকার সামগ্রিক চলন। আচ্ছা, এখানে একটু চেঞ্জেস করতে হবে। দেখো, যেহেতু ট্যাকটিক চলনের বৈশিষ্ট্য বলেছে, ট্যাকটিক চলনের বৈশিষ্ট্য, তাহলে আমাদের এখানে অপশন দেখো। তাহলে ট্যাকটিক চলন বললাম কি আমরা, এক ধরনের সামগ্রিক চলন। তাহলে 2 নম্বরটা কিন্তু আমরা অপশনে পাচ্ছি। তাই তো, 2 নম্বরটা আমরা অপশনে পাচ্ছি। দুইয়ের সাথে আর কি হতে পারে? দেখো, বক্র চলন তো হয় না, অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তাহলে 4 নম্বর অপশন দেখো, উদ্দীপকের তীব্রতা এবং গতিপথ উভয়ের প্রভাবে ঘটতে পারে। তাহলে দেখো, তীব্রতা আমরা যখন ক্ল্যামাইডোমোনাস ভলভক্স এবং ডায়াটম দেখেছিলাম, তাহলে এই ক্ল্যামাইডোমোনাস ভলভক্স এবং ডায়াটম উভয় দেখছিলাম যে আলোর দিকে গমন করে বা তাপের দিকে গমন করে। কিন্তু যখন আলো বা তাপ বেশি হয়ে যাচ্ছিল, তখন কিন্তু আমরা তারা বিপরীত আলোকবর্তী এবং বিপরীত জলবর্তী, বিপরীত তাপবর্তী এরকম চলন দেখাচ্ছিল। তার মানে এটাও কিন্তু গতিপথ দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয় অনেক ক্ষেত্রে। তাহলে আমাদের সঠিক উত্তর বেছে নেবো আমরা সি নম্বরটা। দেখো, সি নম্বর আছে 2 এবং 4। ক্লিয়ার? তারপর চলে আসি, মস্তিষ্কের কোন অংশ রিলে সেন্টার হিসাবে কাজ করে। মস্তিষ্কের রিলে সেন্টার হিসাবে কাজ করে কিন্তু আমাদের একদম মনে রাখতে হবে থ্যালামাস। আর হাইপোথ্যালামাসকে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয়। ঠিক আছে? আর হাইপোথ্যালামাস, দেখো এখানে যে পার্ট গুলো দেওয়া আছে, তাহলে আমরা সবার উপরের পার্টটা, এই পার্টটাকে যদি আমরা ধরি এপিথ্যালামাস। এপিথ্যালামাস, এই পার্টটার নাম কি? এপিথ্যালামাস। এপিথ্যালামাসের নিচে আমাদের কি আছে? এপিথ্যালামাসের নিচে আছে আমাদের, এইটা হচ্ছে থ্যালামাস। থ্যালামাস, এবং থ্যালামাসের নিচে আছে আমাদের কি? থ্যালামাসের নিচে আছে আমাদের হাইপোথ্যালামাস। তাহলে এপিথ্যালামাস, থ্যালামাস আর নিচেরটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, ক্লিয়ার? তাহলে এই 3টা পার্ট নিয়ে তৈরি হয়। এবার চলে আসি নেক্সট। ইলিশ মাছ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচলের চালিকা শক্তি। ইলিশ মাছ কেন এক জায়গা থেকে অন্য জায়গায়, বা আমরা দেখেছি যে ইলিশ মাছ কিন্তু আস্তে আস্তে আহ, সমুদ্র থেকে বা সমুদ্রের লোনা জল থেকে বা নদীতে চলে আসে, তাই তো? এরকম আমরা দেখেছিলাম কখন, কোন সিজনটাতে? বর্ষার সময়। তাহলে এটা কিন্তু কেবলমাত্র প্রজননের জন্য করে থাকে। কারণ এটা হচ্ছে চালিকা শক্তি। কারণ আমরা চালিকা শক্তি দেখেছি বাসস্থান খোঁজার জন্য, খাদ্য খোঁজার জন্য, জীবন সঙ্গিনী খোঁজার জন্য, মানে প্রজননের জন্য। প্রজননের জন্য কিন্তু ইলিশ মাছ এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করে থাকে। তারপর 1-4 নম্বরটা, নিম্নলিখিত যেটি মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য নয়। তাহলে অ্যানাফেজ দশায় কোনটা বৈশিষ্ট্য নয়? বলছে দুটি সিস্টার ক্রোমাটিড এবং একটি সেন্ট্রোমিয়ার সহ পৃথক হয়ে যায়। তাহলে এটা কি আমাদের অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য? এক্স্যাক্টলি, এটা কিন্তু আমাদের অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য। তারপরে ব্রেমের নিরক্ষীয় অঞ্চলে ইন্টারজোনাল তন্ত্র আবির্ভাব ঘটে। তাহলে ব্রেমের নিরক্ষীয় অঞ্চলে ইন্টারজোনাল তন্ত্র আবির্ভাব ঘটে, এটাও কিন্তু আমাদের অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য। তাহলে অ্যানাফেজ দশা আমরা এরকম দেখেছিলাম। দেখো, অ্যানাফেজ দশা দেখছিলাম ক্রোমাটিড গুলো দুই প্রান্তে মুভ করে গেছে, তাই তো?
আর দু সাইড থেকে দুটো সেন্ট্রিওল বেম তন্তু তৈরি করেছে, বেম তন্তু তৈরি করেছে আর বেম তন্তু সেন্ট্রিওল অঞ্চলে যুক্ত হয়েছে। আর ইন্টারজোনাল তন্তুগুলো এই জায়গাটা অবস্থান করেছে, এই জায়গাটা অবস্থান করেছে। এটা হচ্ছে আমাদের অ্যানাফেজ। তাহলে দুটি সিস্টার ক্রোমাটিড এবং একটি সেন্ট্রোমিয়ার সহ পৃথক হয়ে যায়, এটা হচ্ছে অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য। বেমের নিরক্ষীয় অঞ্চলে ইন্টারজোনাল তন্তু আবির্ভাব ঘটে, এটাও অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য। এবং ক্রোমোজোমগুলি ভি আকৃতি, জি আকৃতি, আই আকৃতি, এল আকৃতি ধারণ করে, এটাও অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য। তাহলে কোনটা অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য নয়? তাহলে দেখো আমাদের এক ছাড়া পড়লো আমাদের নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, এটা কোন দশার বৈশিষ্ট্য? এটা টেলোফেজ দশার বৈশিষ্ট্য, এটা হচ্ছে টেলোফেজ দশার বৈশিষ্ট্য। নেক্সট চলে আসি মাইটোসিসের যে দশায় বেমতন্তু গঠিত হয়, তাহলে মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় বেমতন্তু গঠিত হয়? তাহলে আমরা দেখব প্রোফেজ দশায় কিন্তু বেমতন্তু গঠিত হয়। ঠিক আছে, অ্যানাফেজ দশায় অ্যানাফেজীয় জ্বলন দেখা যায়, টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় পর্দা আবার নতুন আবির্ভাব ঘটে, তাই তো, নিউক্লিয় পর্দার পুনঃ আবির্ভাব ঘটে। তারপরে চলে আসি নিম্নলিখিত কোনটি পক্ষী পরাগী? তাহলে আমরা পক্ষী পরাগী ফুল হতে গেলে পরে বড় হতে হবে, তাই তো। তাহলে আমরা কিন্তু শিমুল ফুল জানি পক্ষী পরাগী। পদ্ম, পদ্ম ফুল কিন্তু পক্ষী পরাগী না, জবা ফুল পতঙ্গ পরাগী, তাই তো। তারপরে কুমড়ো, তাহলে আমাদের একমাত্র শিমুল ফুলই হচ্ছে আমাদের পক্ষী পরাগী। নেক্সট চলে আসি একটি সংকর কালো গিনিপিগের সংখ্যা একটি বিশুদ্ধ কালো গিনিপিগের সংকরায়নে কত পার্সেন্ট গিনিপিগ বা সংকরায়নে গিনিপিগ জন্মাবে কত পার্সেন্ট? সংকরায়নে কালো গিনিপিগ বলছে, সংকরায়নে কালো গিনিপিগ জন্মাবে কত পার্সেন্ট? তাহলে এটা যদি অ্যান্সার দেখি কি বলেছে, শঙ্কর কালো গিনিপিগ। শঙ্কর কালো গিনিপিগ মানে কি? ক্যাপিটাল বি স্মল বি, এটা হচ্ছে শঙ্কর কালো গিনিপিগ। আর বিশুদ্ধ কালো গিনিপিগ, তার মানে এইটা হচ্ছে বিশুদ্ধ কালো গিনিপিগ। তাহলে গিনিপিগের সঙ্গে সংকরায়নে কালো গিনিপিগ, তাহলে এখান থেকে যদি আমরা চেকার বোর্ড দিয়ে দিই তাহলে কি অ্যান্সার আসবে চেকার বোর্ডে? চলো দেখে নিই। ক্যাপিটাল বি স্মল বি, স্মল বি স্মল বি, স্মল বি স্মল বি, স্মল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, স্মল বি স্মল বি। তাহলে হচ্ছে শঙ্কর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ কালো গিনিপিগের সংকরায়নে কালো গিনিপিগ জন্মাবে। তাহলে দেখো এখানে আমাদের কালো গিনিপিগ কোনটা? এইটা, এইটা কালো গিনিপিগ। তাহলে 50% হচ্ছে কালো গিনিপিগ আর 50% হচ্ছে সাদা, এটা হচ্ছে কালো, কালো আর এটা হচ্ছে সাদা। সংকরায়নে কালো গিনিপিগ জন্মাবে 20%। তারপর হচ্ছে আমাদের বলেছে 75%, 80% এবং 100%। একটা সংকর কালো গিনিপিগ, তাই তো, একটা বিশুদ্ধ কালো গিনিপিগের সংকরণ। আচ্ছা এখানে অপশন ভুল দেওয়া আছে, এখানে অপশন ভুল দেওয়া আছে, এখানে কোনো একটা অপশন থেকে অপশনে বের হতে আমাদের যদি ই নম্বর অপশন দিয়ে দিই তাহলে 50%, 50% কিন্তু আমাদের কালো গিনিপিগ জন্মাবে, 50% কালো গিনিপিগ জন্মাবে। দেখো এটা কিন্তু ওয়ান টাইপ অফ টেস্ট কস, আর টেস্ট কসে আমরা জানি কিন্তু যে কি হচ্ছে, টেস্ট কসে রেশিও হচ্ছে 1:1, ঠিক আছে, তার মানে 50-50 হবে। ক্লিয়ার। নেক্সট চলে আসি যদি কন্যা বর্ণান্ধ হয়, তাহলে যদি কন্যাকে বর্ণান্ধ হতে হয় তাহলে মা কি হবে, বাহক হবে আর বাবা কিন্তু বর্ণান্ধ হতে হবে, এটা আমরা আগেও পড়েছি, মা বাহক বাবা বর্ণান্ধ। তারপর চলে আসি বিবাহের পূর্বে রোগের সম্ভাবনা নির্ণয়ের জন্য কোনো ব্যক্তি যার পরামর্শ, এটা কিন্তু আমরা সবাই জানি জেনেটিক কাউন্সিলিং। সমবৃত্তীয় অঙ্গগুলি সম্পূর্ণ সমর্থন করে, তাহলে সমসত্ব অঙ্গগুলি সমর্থন করে হচ্ছে অপসারী, আর সমবৃত্তি হচ্ছে অভিসারী অঙ্গগুলিকে সমর্থন করে। তারপর চলে আসি ফণিমনসা গাছের কাটা পাতা, ফণিমনসা গাছের পাতা কাটায় রূপান্তরিত হয় ফলে কি হয়? তাহলে ওই গাছের পাতা যখন কাটায় রূপান্তরিত হবে বাষ্পমোচনের হার কমে যাবে, এটাই তো সিম্পল ব্যাপার। তাহলে কি হবে? বাষ্পমোচনের হার কমে যাবে। ক্লিয়ার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বাষ্পমোচনের হার হ্রাস হয়ে যাবে, বাষ্পমোচন বাড়বে না। দেখো যখন পাতা কাটায় রূপান্তরিত হবে সেখানে স্টোমাটা বন্ধ হয়ে যাবে, বাষ্পমোচন কম হবে। তারপর বলছে নিম্নলিখিত উডে ও মিলরের পরীক্ষায় কোনটা ব্যবহার করা হয়নি? তাহলে দেখো মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফার, ঠিক আছে, জল, এগুলোর মধ্যে কোনটা ব্যবহার করা হয়নি? ঠিক আছে, দেখো আমরা জলকে জলীয় বাষ্প হিসেবে ব্যবহার করা হয়েছে নাকি? তাহলে যদি
উডেমিলারের পরীক্ষায় মিথেনও ব্যবহার করা হয়েছিল, অ্যামোনিয়া ব্যবহার করা হয়েছিল, মিথেনও ব্যবহার করা হয়েছিল, অ্যামোনিয়া ব্যবহার করা হয়েছিল, জলকে জলীয় বাষ্প হিসেবে ব্যবহার করা হয়েছিল। তাহলে কোনটা ব্যবহার করা হয়নি? কেবলমাত্র ব্যবহার করা হয়নি হচ্ছে হাইড্রোজেন সালফাইড ব্যবহার করা হয়নি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন সালফাইড। উড়িষ্যার ভিতরকণিকা ন্যাশনাল পার্কে কোন পানি সংরক্ষণ করা হয়? তাহলে উড়িষ্যার ভিতরকণিকাতে কোন পানি সংরক্ষণ করা হয়? তাহলে উড়িষ্যার ভিতরকণিকাতে আমরা দেখেছি কুমির সংরক্ষণ বা ঘড়িয়াল সংরক্ষণ করা হয়। আর্সেনিক দূষণের ফলে আর্সেনিক দূষণ কোন প্রকার দূষণের সঙ্গে যুক্ত? আর্সেনিক সিম্পল ভাবে আমাদের জল দূষণের সাথে যুক্ত। আর্সেনিক কোন দূষণের সাথে যুক্ত? জল দূষণের সাথে যুক্ত। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, আর হচ্ছে মিথেন, ঠিক আছে। তাহলে এগুলো আমরা জানি নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, তারপরে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, সবাই কিন্তু আমাদের গ্রিন হাউস গ্যাস। কিন্তু আমরা কখনোই কিন্তু ক্লোরিনের নাম শুনিনি যে ক্লোরিন একটা গ্রিন হাউস গ্যাস, ক্লোরিনের নাম শুনিনি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরিন, কারণ বলেছে কোনটা গ্রিন হাউস গ্যাস নয়, তাহলে হয়ে যাচ্ছে ক্লোরিন। নেক্সট চলে আসি আমাদের নেক্সট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আয়োডিন বিপাক ব্যাহত হলে কোন রোগ হয়? আয়োডিন বিপাক ব্যাহত হলে আমাদের গলগণ্ড রোগ হয়। কি রোগ হয়? গলগণ্ড রোগ হয়। তার মানে থাইরক্সিন আয়োডিন যদি বিপাক বন্ধ হয়ে যায় তাহলে থাইরক্সিন কম উৎপন্ন হবে, এবং থাইরক্সিন কম উৎপন্ন হলে গলগণ্ড রোগ হবে। গলগণ্ড, গলগণ্ড। তারপরে বলছে কোষ চক্রের ড্যাশ দশায় ডিএনএ সংশ্লেষ হয়। তাহলে কোষ দশায় কোষ চক্রের এস দশায়, যেটা সিনথেটিক দশা, যেখানে ডিএনএ সংশ্লেষ হয়, ঠিক আছে, ডিএনএ এর সাথে নিউক্লিওজোম সংশ্লেষ হয়, হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। ক্লিয়ার? তারপর চলে আসি, ড্যাশ হলো প্রথম এক আঙ্গুলযুক্ত ঘোড়া। তাহলে প্রথম যে আঙ্গুলযুক্ত ঘোড়ার আবির্ভাব ঘটেছিল সেই আঙ্গুলযুক্ত ঘোড়ার নাম কি? আচ্ছা সরি, একটা কোশ্চেন ছাড়া পড়ে গেল। স্বাভাবিক জীবের জিন একটি ড্যাশ বৈশিষ্ট্য। যে স্বাভাবিক জিন, ঠিক আছে, সরি, স্বাভাবিক জীব, যেটা আমরা রোলার জীব বলতে পারি, ঠিক আছে, সেই রোলার জীব কিন্তু আমাদের কি বৈশিষ্ট্য? রোলার জীব কিন্তু এক রকমের আমাদের স্বাভাবিক জীবের জিন একটি ড্যাশ বৈশিষ্ট্য। তাহলে আমাদের এটা কিন্তু হবে কি, অ্যান্সার হচ্ছে আমাদের এটা কিন্তু একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন, ঠিক আছে। তারপর ড্যাশ হলো এক আঙ্গুলযুক্ত ঘোড়া। তাহলে আমাদের প্রিয় হিপ্পাস, যে প্রিয় হিপ্পাস, সেটা হচ্ছে এক আঙ্গুলযুক্ত ঘোড়া। হিপ্পাস হচ্ছে এক আঙ্গুলযুক্ত ঘোড়া। পৃথিবীতে জীব বৈচিত্র্যের কারণ কি? পৃথিবীতে জীব বৈচিত্র্যের যদি কারণ দেখি, তাহলে আমাদের পৃথিবীতে জীব বৈচিত্র্যের কারণ হতে পারে মিউটেশন, বিবর্তন, অভিযোজন, এগুলো কিন্তু জীব বৈচিত্র্যের কারণ। তাহলে আমি একটা দিয়ে দিলাম মিউটেশন, মিউটেশন। নেক্সট চলে আসি, ড্যাশ হলো পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে সুন্দরবন, সুন্দরবন একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপরে কোশ্চেন চলে যাই আমরা নেক্সট। বলছে লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে। তাহলে আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে কি? লঘু মস্তিষ্ক। এটা একদমই সত্যি, লঘু মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। তারপরে তারপরে যদি 8 নম্বর দেখি, ক্রসিং ওভার জীবের প্রকরণে সাহায্য করে না, না বলেছে কিন্তু, তাহলে এটা হয়ে যাবে ফলস। কারণ ক্রসিং ওভার জীবের প্রকরণ বা ভেদের বা ডিফারেন্সিয়েশনে আমাদের সাহায্য করে। তারপরে মটর গাছের বীজের হলুদ বর্ণ বৈশিষ্ট্যটি সবুজ বর্ণের উপর প্রকট। এটা একদম ট্রু, কারণ হচ্ছে হলুদ বর্ণটা হচ্ছে প্রকট, ঠিক আছে। যেমন আমরা যখন ওয়াই দিই, ইয়েলো, তার মানে এটা হচ্ছে হলুদ। যখন ছোট ওয়াই দিব তখন হয়ে যাবে সবুজ। তাহলে আমরা কোন রং প্রকাশ পাই? হলুদ রং প্রকাশ পাই। তাহলে এটা কিন্তু আমাদের ট্রু হয়ে যাচ্ছে। তাহলে 9 নম্বরটা ট্রু। 10 নম্বরটা তাহলে কি হবে? প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইন বিবর্তনের মূল উপপাদ্য। 10 নম্বরটা প্রাকৃতিক নির্বাচন, একদম ট্রু। প্রাকৃতিক নির্বাচন কিন্তু ডারউইনের মূল উপপাদ্য। তারপর চলে আসি, চিড়িয়াখানার প্রাণী ও উদ্ভিদে এক্সিটু সংরক্ষণ করা হয়। চিড়িয়াখানায় প্রাণী ও উদ্ভিদে এক্সিটু সংরক্ষণ করা হয়। একদম এক্সিটু সংরক্ষণ মানে কি? যখন কোনো প্রাণী বা উদ্ভিদকে সংরক্ষণ করার জন্য নিজের পরিবেশের বাইরে রেখে সংরক্ষণ করা হবে তখন সেটাকে বলে এক্সিটু, ঠিক আছে। যেমন চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, তারপর ক্রায়ো সংরক্ষণ, এগুলো কিন্তু সব এক্সিটু। অক্ষিগোলকের আকার স্বাভাবিকের চেয়ে ছোট হলে মায়োপিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এটা কিন্তু আমাদের মিথ্যা হয়ে যাবে, এটা কিন্তু ফলস হয়ে যাবে।
মায়োপিয়া কিন্তু এই জন্য হয় না। মায়োপিয়া হচ্ছে দূরের দৃষ্টি ব্যাহত হয়, তাই তো? দূরের দৃষ্টি ব্যাহত হয়। তাহলে কি হচ্ছে, স্বাভাবিকের চেয়ে ছোট না, বড় হলে পরে মায়োপিয়া হবে। নেক্সট কোশ্চেন চলে আসি আমরা, স্তম্ভ মেলানো। স্তম্ভ মেলানোর সাথে যদি আমরা দেখি অ্যাড্রিনালিন কিন্তু হৃদস্পন্দন ও রক্তচাপ বৃদ্ধি করে। পক্ষী পরাগী ফুল, পক্ষী পরাগী ফুল হচ্ছে শিমুল, পলাশ, এগুলো হচ্ছে পক্ষী পরাগী ফুল। ঠিক আছে। মৌমাছি, মৌমাছি কি হচ্ছে, মৌমাছি আমরা জানি ওয়াগলেট নৃত্য করে। ঠিক আছে। অরণ্য ধ্বংস কি করতে পারে, অরণ্য ধ্বংস ধ্বংস হতে পারে কার জন্য, জলবায়ু পরিবর্তনের জন্য। আরএনএ হচ্ছে মধ্যে ইউরাসিল থাকে আরএনএ মধ্যে। এবার থাকলো হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতার যদি আমরা ফিনোটাইপ জিনোটাইপ দেখি, তাহলে দেখো অসম্পূর্ণ প্রকটতা, এটা হচ্ছে লাল ফুল, রেড 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 ফুল, আর এটা হচ্ছে হোয়াইট ফুল। এখান থেকে গ্যামেট ফর্মেশন করলো আর, এখান থেকে গ্যামেট ফর্মেশন করলো আর, এইবার দুটো হলে পারে আর আর হয়ে গেল পিঙ্ক, গোলাপি হয়ে গেল। তাহলে চেকার বোর্ডে দেখি, চেকার বোর্ডে যদি আমরা সেলফিং করি, তাহলে আর, ছোট আর, বড় আর, ছোট আর, বড় আর, এটা হচ্ছে রেড হবে, বড় আর ছোট আর, এটা হচ্ছে পিঙ্ক হবে, বড় আর ছোট আর পিঙ্ক, আর হচ্ছে স্মল আর, এটা হচ্ছে আমাদের হোয়াইট হোয়াইট। তাহলে কি হচ্ছে, রেড ইস টু পিঙ্ক ইস টু হোয়াইট। তাহলে রেড কয়টা, 1:2, পিঙ্ক দুটো, ইস টু হোয়াইট। এটা কিন্তু অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, তাহলে অসম্পূর্ণ প্রকটতা ফিনোটাইপ এবং জিনোটাইপ হচ্ছে 1:2:1। ক্লিয়ার? তাহলে আমাদের নেক্সট চলে আসি, বলছে বীজ সাদৃশ্যটি লিখো। নিউরোলেমা, সোয়ান কোষ, এক্সোপ্লাজম এবং নিচল দানা। নিউরোলেমা, সোয়ান কোষ, এক্সোপ্লাজম সবাই কিন্তু অ্যাকশনের পার্ট, কিন্তু নিচল দানা কিন্তু আমাদের কোষ বডি বা সেল বডির কিন্তু পার্ট। তারপর চলে আসি, স্নায়ুকোষের দীর্ঘ শ্রেষ্ঠীয় প্রবর্ধকের নাম কি? স্নায়ুকোষের দীর্ঘ শ্রেষ্ঠীয় প্রবর্ধক কিন্তু অ্যাকশন, অ্যাকশন সবচেয়ে বড়। তারপর হচ্ছে নিচে প্রথম শব্দ জুড়ে দেখে তৃতীয় শব্দ, যৌন জননের গ্যামেট, অযৌন জননের রেণু, অযৌন জননের রেণু। তারপরে বলছে ক্যাপিটাল আর এবং স্মল আর। এখান থেকে কি বলছে, এখান থেকে কোন জিনোটা, সরি, এই গ্যামেট গুলো কোন জিনোটাইপ থেকে তৈরি হতে পারে? তাহলে সিম্পল ভাবে আমরা বলতে পারি যে দেখো এখান থেকে কি হতে পারে, তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, সরি, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে এইটা থেকে যদি আমরা তৈরি করি, দেখো কত ইজিলি তৈরি হয়ে যাচ্ছে। ফার্স্ট ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, সেকেন্ড এটার সাথে এটা করলাম, তারপরে সেকেন্ড করবো আমরা এটার সাথে এটা, ক্যাপিটাল আর স্মল ওয়াই। তারপরে কালার চেঞ্জ করে দিচ্ছি আমরা, তারপরে স্মল এর সাথে এটা করব, স্মল, ব্যাস, তারপরে এটা করব, তাই তো? তাহলে দেখো সবগুলো ম্যাচ করে গেছে, তাহলে আমাদের এইটা হয়ে যাচ্ছে অ্যান্সার। তারপর হচ্ছে অটোজোম বাহিত একটি বংশগত রোগ। তাহলে অটোজোম বাহিত একটা বংশগত রোগ সবাই কিন্তু জানে, থ্যালাসেমিয়া। কি? থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া। তারপর বলছে শিল্পাঞ্জি কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়। তাহলে আমরা জানি পাথরের টুকরো বা কোনো লাঠি নিয়ে সেটাকে পাথরের গায়ে ভেঙে কিন্তু খায়, এটা আমরা জানি। ঠিক আছে। তারপরে বলছে নিচে আহ বিষয়গুলির মধ্যে কোন তিনটি অপর বিষয়ের অন্তর্গত? তাহলে এখানে দেখো কোর অঞ্চল, বাফার অঞ্চল, ট্রানজিশন অঞ্চল সবাই কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভের আমরা দেখেছিলাম এটা কোর অঞ্চল, তারপরে আমাদের ট্রানজিশন, তারপরে বাফার, এইভাবে আমরা দেখছিলাম বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপর বলছে তাহলে সবাই বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্গত। সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগ, যে কোনো একটি কারণ দেখো। তাহলে সাম্প্রতিকে কি উদ্বেগ হচ্ছে, দেখো
ব্যাপারটা হচ্ছে সুন্দরবনের নগরায়নের জন্য বা রিসর্ট বানানোর জন্য সুন্দরবন ধ্বংস করে দেওয়া হচ্ছে, ম্যানগ্রোভ অরণ্য কেটে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, সুন্দরবন অঞ্চলে মিষ্টি জল পাওয়া যাচ্ছে না, কারণ জলের স্তর বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে, সমুদ্রের নোনা জল মিষ্টি জলের হ্রদগুলোতে বা মিষ্টি জলের নদীগুলোতে কিন্তু প্রবেশ করছে, তাতে মিষ্টি জলের পরিমাণ কমে যাচ্ছে। ক্লিয়ার? অনেকগুলো কারণ আছে, তোমরা বইয়ে দেখবে। তাহলে আজকে ছিল আমাদের এই অবধি। নেক্সট দিন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই।